বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে যারা একাদশ শ্রেণীতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়েছ তাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সুতরাং আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র সম্পর্কে। আজকের আলোচনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবন্টন, অর্থাৎ দ্বিতীয় পত্রের সিলেবাসে কি কি বিষয় আছে এবং পরীক্ষার মধ্যে কোন ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর দিলে কত নম্বর পাওয়া যায় বা কত নম্বরের উত্তর দিতে হয়, সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের সিলেবাসে কোন কোন বিষয়গুলো আছে এবং মানবন্টন কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা খুবই মনোযোগের সাথে আজকের ক্লাসটি করবে, কেননা এটি হচ্ছে তোমাদের সূচনা ক্লাস এবং এর মাধ্যমেই তুমি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয় সম্পর্কে জানা শুরু করবে। আগে বলে রেখে, আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পড়ার সময় অথবা ইতিহাস অথবা যে কোনো ঘটনা পড়ার সময় এই সকল ঘটনা বা ইতিহাসের সাথে সম্পৃক্ত কোনো ভৌগোলিক স্থান সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকলে সেই সকল ঘটনা বা ইতিহাস সহজেই আমাদের মনে রাখা সম্ভব হবে। আর যেহেতু আমরা ইসলামের ইতিহাস ও দ্বিতীয় পত্রে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পুরো সিলেবাস জুড়ে, সেহেতু বিশ্বের মানচিত্র সহ এশিয়া মহাদেশ এবং ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি ধারণা থাকে ভালো, তাহলে আমরা হয়তো বা খুব সহজেই এবং সাবলীলভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের যত বিষয় আছে সবগুলো আয়ত্ত করতে পারবো। তার জন্য আমি প্রথমেই তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা একটা বিশ্ব ম্যাপ এর কাছে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বিশ্বের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিশ্বের একটা ম্যাপ। পৃথিবীটা হচ্ছে এরকম, অর্থাৎ আমরা জানি আমাদের এই পৃথিবীতে 7টি মহাদেশ আছে এবং তোমরা ম্যাপের মধ্যে দেখছো যে 7টি মহাদেশের কালার হচ্ছে 7 ধরনের। আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশ, অর্থাৎ আমরা যেই মহাদেশে আছি অনেকটা সবুজ কালারের মতোই। তার পাশেই আছে ইউরোপ মহাদেশ। এশিয়া মহাদেশের পশ্চিমে আছে ইউরোপ মহাদেশ, তার নিচে আছে অর্থাৎ দক্ষিণে আছে অস্ট্রেলিয়া মহাদেশ, আছে আফ্রিকা মহাদেশ, উত্তর দিকে আছে, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের ওপারে আছে উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আছে সাউথ আমেরিকা মহাদেশ এবং সবার নিচে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তার মানে হচ্ছে আমরা পৃথিবীর ম্যাপটা যদি একটু দেখি, তাহলে এখানে 7টা মহাদেশ আছে এবং এই 7টা মহাদেশের মধ্যে আমাদের আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র যেটা আছে সেটা এশিয়া মহাদেশের কিছু দেশ নিয়ে আলোচনা হবে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আলোচনা হবে। আর এই কারণে আমরা এশিয়া মহাদেশটা, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশটা কোথায় আছে সেই অবস্থানটা বোঝার সুবিধার জন্যই আমি তোমাদের ক্লাসে বিশ্ব মানচিত্রটা উপস্থাপন করছি। এরপরে আমরা আরেকটা ম্যাপ লক্ষ্য করছি, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা বিশ্ব মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রের মধ্যে সবুজ রঙের যেই অংশটা দেখেছিলাম সেটাই ছিল এশিয়া মহাদেশ, আর এখানে যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। তোমাদেরকে একটা বিষয়ে বলে রাখা ভালো, কারণ সবসময় এটা আমাদের কাজে লাগবে, যে কোনো ম্যাপ যদি তোমরা শিখতে চাও তাহলে ম্যাপের উপরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে উত্তর এবং নিচের যে অংশটা থাকবে সেটা হচ্ছে দক্ষিণ, এবং তোমার ডান দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমার পূর্ব, এবং বাম দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পশ্চিম। তোমরা যদি কোনো সময় উত্তর পরীক্ষার খাতার মধ্যে উত্তর করতে গিয়ে যদি তোমরা ম্যাপ দেখাতে চাও, তাহলে অবশ্যই ম্যাপের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা উল্লেখ করবে, না হয় তোমাদের মার্কস ওইরকমভাবে আসবে না।
তাহলে আমরা দেখছি যে এশিয়া মহাদেশের দেশগুলো দেখছি। এখানে ম্যাপের মধ্যে যতগুলো দেশ আছে সবগুলো হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। আমরা রাশিয়াকেও এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি, কিন্তু রাশিয়ার রাজধানী সহ একটা অংশ ইউরোপ মহাদেশে পড়েছে, আর এই কারণে আমরা সাধারণত রাশিয়াকে ইউরোপ মহাদেশ হিসাবেই চিনি। তবে রাশিয়া একটা বড় অংশই পড়েছে এশিয়া মহাদেশে। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রই হচ্ছে রাশিয়া। তাহলে আমরা দেখছি যে রাশিয়ার নিচে আছে মঙ্গোলিয়া, তার নিচে আছে চীন, ওদিকে আমরা দেখতে পাচ্ছি চীনের পশ্চিম দিকে আছে মধ্য এশিয়ার দেশগুলো, এবং মধ্য এশিয়ার দেশগুলোর নিচে পশ্চিম দিকে আছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ম্যাপে যদি দেখাই যে আমরা এই যে এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে মঙ্গোলিয়া, এখানে হচ্ছে চীন, আর এটাকে বলা হয় মধ্য এশিয়া। আমরা কার্সর দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে মধ্য এশিয়া, এবং এটা হচ্ছে ইরান, এবং ইরানের যে পশ্চিম দিকে রাষ্ট্রগুলো আছে সেটাকে বলা হয় আরব দেশগুলো। এটা হচ্ছে সৌদি আরব, এখানে আছে মক্কা, মদিনা অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, তারপরে উমাইয়া আমল, তারপরে হচ্ছে আমরা যদি দেখি আব্বাসীয় আমল। তারা এই আরবকে কেন্দ্র করেই তারা মূলত মুসলিম রাষ্ট্রের বিস্তৃতি ঘটিয়েছিল। আর এই সুবিধার জন্য আমরা ম্যাপগুলো একটু দেখছি। তার মানে হচ্ছে আমরা যদি বলি যে এটা হচ্ছে আরব দেশ, এই যে তুরস্ক, এখানে আছে ইসরায়েল, আছে ফিলিস্তিন, এখানে আছে ইরাক, এখানে আছে কুয়েত, তারপরে আছে ইয়েমেন, বাহরাইন, এটা হচ্ছে আরবিয়ান সি, এটা হচ্ছে আরব দেশ, আর এটা হচ্ছে ইরান। আর আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে এখানে আছে পাকিস্তান, আচ্ছা আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এগুলো হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশ। এবং তার নিচে আছে মায়ানমার, যেখানে রোহিঙ্গাদের অবস্থান ছিল, আছে থাইল্যান্ড, তারপর আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, সবগুলো এশিয়া মহাদেশেরই রাষ্ট্রগুলো আমরা দেখালাম। তার মানে হচ্ছে আমরা প্রথমে দেখছিলাম বিশ্ব মানচিত্রের মধ্যে দেখেছিলাম যে আমরা সবুজ কালারের এশিয়া মহাদেশ, আর এখন শুধু ম্যাপটা দেখাচ্ছে আমরা এশিয়া মহাদেশের। এখন আমরা আরেকটা ম্যাপ দেখি। এখন আমরা যেটা দেখছি সেটা পুরোটাই হচ্ছে ভারতীয় উপমহাদেশের ম্যাপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একদম পশ্চিমের ভারতীয় উপমহাদেশের সর্বপশ্চিমের যে দেশটার অবস্থান সেটা হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। তারপরেই অর্থাৎ আফগানিস্তানের পূর্ব দিকে রাষ্ট্রটা হচ্ছে পাকিস্তান, যেটা রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আর পাকিস্তানের পূর্ব দিকেই হচ্ছে ভারত। বিশ্ব মানচিত্রে বড় একটা অংশ জুড়ে আছে। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, এটা হচ্ছে নয়াদিল্লি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেপাল, ভুটান। যদিও আমাদের ইসলামের ইতিহাস ও দ্বিতীয় পত্র আলোচনার সময় নেপাল, ভুটান কখনোই আলোচনায় আসবে না। তারপরে হচ্ছে ভারতের সর্বপূর্ব দিকে আছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ। এইদিকে ভারত মহাসাগরে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এটাও আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসের আলোচনায় আসবে না। তবে মূলত আমাদের দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্রের ইতিহাস যখন আমরা আলোচনা করব, তখন এই আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থান আলোচনায় আসবে। আর আমাদের দ্বিতীয় পত্রের আলোচনা বোঝার সুবিধার্থেই আমরা ম্যাপগুলো দেখালাম। তাহলে আমরা প্রথমেই যে ম্যাপটা দেখেছিলাম সেটা হচ্ছে বিশ্বের বা পৃথিবীর মানচিত্র, তারপরে আমরা দেখেছিলাম এশিয়া মহাদেশের মানচিত্র, এবং সবার শেষে আমরা দেখলাম ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এখন আমরা আলোচনায় চলে যাই। আমরা শুরুতেই বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশ ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র। এবং আমরা এটাও হয়তোবা জানি যে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে 6টি অধ্যায় রয়েছে, অর্থাৎ পুরো সিলেবাসটা 6টি ভাগে আমরা আলোচনা করব, 6টি অধ্যায় আলোচনা করব। তার মধ্যে প্রথম যে অধ্যায় আছে সেটা হচ্ছে ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠা। এটা হচ্ছে প্রথম অধ্যায় আলোচনার মূল বিষয়। আর এই ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠা এর অন্তর্ভুক্ত যে বিষয়গুলো থাকবে সেখানে আছে মুহাম্মদ বিন কাসিম এর সিন্ধু ও মুলতান বিজয়, কারণ, ঘটনা ও ফলাফল। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলমান হিসাবে যিনি শাসন ব্যবস্থা শুরু করেছিলেন 711-12 সালের দিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন কাসিম।
তিনি প্রথম ভারতের ভূখণ্ডে মুসলমান হিসেবে তিনি আগমন ঘটিয়ে সেখানে শাসন ব্যবস্থা জয় করে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার সম্পর্কে আলোচনা করব। তার পরবর্তীতে গজনি, আফগানিস্তানের গজনির একজন শাসক ছিলেন, নাম হচ্ছে সুলতান মাহমুদ। তিনি গজনিতে বসে ভারতীয় উপমহাদেশ বারবার আক্রমণ করেছিলেন। বলা হয় থাকে তিনি 27 বছরে 1000 থেকে 1027 সাল, এই 27 বছরে 17 বার ভারত উপমহাদেশ আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। কিন্তু সুলতান মাহমুদ কখনো তিনি ভারতীয় উপমহাদেশ তার সাম্রাজ্যভুক্ত করেননি। মূলত তিনি অর্থ সম্পদ নিয়েই তার গজনি রাজ্যকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। এই কারণেই তিনি ভারতীয় উপমহাদেশ আক্রমণ করে বিভিন্ন অঞ্চল থেকে ধন সম্পদ লুণ্ঠন করে তিনি গজনিতে নিয়ে গিয়েছিলেন। তিনি ভারতকে তার সাম্রাজ্যভুক্ত করেননি। তারপরে প্রথমার্ধের আলোচনার বিষয় আছে মোহাম্মদ বিন ঘুরি, মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি এই আফগানিস্তানের এই ঘুর রাজ্যের শাসক ছিলেন। পরবর্তীতে তিনি ভারতীয় উপমহাদেশ বা ভারত জয় করার স্বপ্ন দেখেন এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন। এবং তিনি প্রতিনিধি হিসাবে তার যে অনুচর ছিল, সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবেক, তাকে তিনি ভারতীয় রেখে তিনি ঘুর রাজ্যে চলে গিয়েছিলেন। অর্থাৎ তার প্রতিনিধি হিসাবে কুতুবউদ্দিন আইবেক ভারতীয় উপমহাদেশ স্বাধীনভাবে শাসন প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ প্রথমতে ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠা এই অংশে আমরা মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, মইজুদ্দিন মোহাম্মদ বিন ঘুরি এই তিনজন ব্যক্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে দিল্লির সালতানাত যুগ, সুলতানি আমল নামে যেটাকে আমরা চিনি। এই দীর্ঘ সময় দিল্লির সালতানাতের যুগ ছিল বা সুলতানি আমল ছিল 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত, প্রায় 320 বছর, অর্থাৎ 300 বছরের অধিক কাল ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছিলেন। আর এই দীর্ঘ সময়ে 5টি রাজবংশ শাসন করেছিল। মামলুক বংশ, তারপরে হচ্ছে আমরা দেখছি সিলেবাসের বিষয়গুলিতে মামলুক বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোধি বংশ। এই 5টি রাজবংশ ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত। তো ওই প্রথম যে রাজবংশটা ছিল সেটা হচ্ছে মামলুক বংশ। তারা শাসন করেছিল 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত। কুতুবউদ্দিন আইবেক ছিলেন দিল্লির সালতানাতের প্রথম শাসক তথা মামলুক বংশের প্রথম শাসক। মামলুক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন ইলতুৎমিশ, যাকে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় থাকে। তারপরে শাসক ছিলেন সুলতানা রাজিয়া। তো সুলতান রাজিয়া বা সুলতানা রাজিয়া তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী শাসক বা নারী সুলতানা। এর আগে অর্থাৎ তিনি শাসন ক্ষমতায় ছিলেন 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত, 4 বছর। অর্থাৎ তার আগে আর কোনো নারী একটি রাষ্ট্রের প্রধান হিসাবে তখন ভারতীয় উপমহাদেশে আর কেউ আসেনি। গিয়াসউদ্দিন বলবন ছিলেন মামলুক বংশের একজন অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতির জন্য বিশেষভাবে পরিচিত এবং তিনি দিল্লির সালতানাতের সুদৃঢ়করণে সবচেয়ে বড় অবদান রাখেন। 1290 সালে পরে খলজি বংশ আসে। খলজি বংশ 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত শাসন করেছিল এই খলজি বংশ। তার মধ্যে এই খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। আমরা হয়তো বা তার নাম ইতিহাসে অনেকবার শুনে থাকতে পারি। আলাউদ্দিন খলজি তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বিশেষভাবে পরিচিত এবং তিনি দাক্ষিণাত্য জয় করেছিলেন। তিনি ছিলেন প্রথম শাসক যিনি দাক্ষিণাত্য জয় করেছিলেন। তার আগে আর কোনো মুসলমান শাসক দাক্ষিণাত্য জয় করেননি। তো 1320 সালে খলজি বংশের পতন ঘটিয়ে ক্ষমতা আসে তুগলক বংশ। ক্ষমতায় ছিলেন গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে 1325 সাল পর্যন্ত, এই 5 বছর ক্ষমতায় ছিলেন। তারপরে আসেন মোহাম্মদ বিন তুগলক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তবে তিনি 5টি মহাপরিকল্পনা করেছিলেন এবং তার রাজ্যের এই 5টি মহাপরিকল্পনায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, তিনি সফল হতে পারেননি। তারপরে তুগলক বংশে আরেকজন শাসক ছিলেন ফিরোজ শাহ তুগলক। তিনি সংস্কার এবং জনহিতকর কার্যাবলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এবং চতুর্থ রাজবংশ ছিল সৈয়দ বংশ।
তুগলক বংশ 1320 সাল থেকে ক্ষমতায় এসে একদম 1414 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তুগলক বংশ। আর 1414 সাল থেকে 1451 সাল পর্যন্ত শাসন করেছিল সৈয়দ বংশ। আর সৈয়দ বংশ শাসন করেছিল। তারপরে সর্বশেষ দিল্লি সালতানাতের সর্বশেষ রাজ বংশ ছিল লোধি বংশ। তো দেখা গেল যে এই লোধি বংশ শাসন করেছিল 1414 সাল থেকে একদম 1526 সাল 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত শাসন করেছিল লোধি বংশ। আর লোধি বংশের সর্বশেষ যে শাসক ছিলেন তার নাম ছিল ইব্রাহিম লোধি। আর এই ইব্রাহিম লোধিকে পরাজিত করেই কিন্তু মুঘল বংশের যে প্রথম শাসক বাবর শাসন ক্ষমতায় এসেছিলেন। তো দিল্লি সালতানাতের যখন পতন ঘটে, অর্থাৎ লোধি বংশের সর্বশেষ শাসক 1526 সালে তার যখন পতন ঘটে, তখন শাসন ক্ষমতায় আসে বাবর। আমরা দ্বিতীয় অধ্যায় বিষয়গুলো আলোচনা করলাম। এখন হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে ভারত উপমহাদেশে মুঘল শাসন। আমরা একটু আগেই যেটা বলছিলাম যে ইব্রাহিম লোধিকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি হচ্ছেন মুঘল শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা, অর্থাৎ মুঘল বংশের প্রথম শাসক। আর মুঘলরা 1526 সাল থেকে শুরু করে একদম 1858 সাল পর্যন্ত 300 বছরের অধিক কাল প্রায় 18 জনের মতো শাসক শাসন করেছিল। তবে প্রথম দিককার যে শাসক ছিলেন, যেমন বাবর, হুমায়ুন, তারপর হচ্ছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তারাই ছিলেন শক্তিশালী শাসক। এবং 1526 সাল থেকে 1707 সাল পর্যন্ত বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত শাসন করেছিলেন, এবং ওই সময়কালটাই ছিল মুঘলদের স্বর্ণযুগ। আর বাকি 1707 সাল থেকে একদম 1858 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাসক পর্যন্ত যে সকল মুঘল শাসকরা ছিলেন তারা তেমন শক্তিশালী শাসক ছিলেন না। আর ওই সময়ে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের শক্তি বাড়াতে শুরু করেছিল। তো আমরা মুঘল বংশের তৃতীয় অধ্যায়ে যে আলোচনার বিষয়গুলো আছে, সেখানে মুঘল বংশের শাসন, সেখানে প্রথম শাসক ছিলেন বাবর। পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে আগ্রা নিকট পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করে বাবর ভারত উপমহাদেশে মুঘল শাসন শুরু করেছিলেন। বাবরের পুত্র হুমায়ুন তারপরে শাসন ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তিনি আফগানদের নেতা শের শাহের কাছে তিনি পরাজিত হয়ে বিতাড়িত হয়েছিলেন। পরবর্তী তিনি আবার ক্ষমতায় আসলে বেশি দিন থাকেনি, মারা যান। শের শাহের পরে ক্ষমতায় আসেন সম্রাট আকবর। ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট আকবর। তাকে বলা আকবর দ্য গ্রেট, এবং তার রাজত্বকালেই ছিল মুঘলদের অন্যতম স্বর্ণযুগ বলা হয়ে থাকে। আকবরের উপর ক্ষমতায় আসে তার ছেলে জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের কথা আমরা শুনে থাকতে পারি, তার স্ত্রী নূরজাহানের সাথে তার সম্পর্ক, নূরজাহানের প্রভাব ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর সম্রাট শাহজাহানের নাম আমাদের কানে আসলেই আমরা প্রথমেই যেটা অনুধাবন করি যে তাজমহল। সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মরণে তিনি বিশ্বনন্দিত তাজমহল নির্মাণ করেছিলেন। আর যেটা আমরা এখনও বিভিন্ন সিনেমা, বিভিন্ন বই পুস্তকে এটা ছবি দেখে থাকি। তো স্থাপত্য ক্ষেত্রে শাহজাহান অসামান্য অবদান রেখেছিলেন, তার জন্য তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়ে থাকে। কিন্তু তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ হয়েছিল, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হয়েছিল। শেষ পর্যন্ত শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ক্ষমতায় এসেছিলেন, যাকে জিন্দাবির বলা হয়ে থাকে। ফতোয়া আলমগীরি যে বইটার কথা আমরা শুনেছি, সেই বইটাও তিনি নিজে সেটা লিখেছিলেন। আর এভাবেই আওরঙ্গজেব 1707 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আওরঙ্গজেবের পরে মুঘল বংশের পতনটা ত্বরান্বিত হতে থাকে, এবং শেষ পর্যন্ত 1858 সালে মুঘলদের সর্বশেষ যে শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়ার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুঘল বংশের বা মুঘল শাসন ব্যবস্থার জপানিকাপাত ঘটে। তারপরে আমরা যাই চতুর্থ অধ্যায়ে। আমরা কি আলোচনা করব? চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। কোম্পানি বলতে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমরা শুনে থাকি,
যেটা 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। পরে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতীয় উপমহাদেশে আসেন এবং তারা ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে এক পর্যায়ে তারা দিওয়ানি লাভ করেন এবং তাদের ক্ষমতার শাসন ব্যবস্থায় তারা চলে আসেন। তো দিওয়ানি লাভ করেন, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন তারা করেন, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত করেন। এভাবে তারা পলাশির যুদ্ধে তারা জয়লাভ করেন। বিভিন্নভাবে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে তাদের শক্তি, প্রভাব, ক্ষমতা সব কিছুর প্রয়োগের মাধ্যমে তারা শাসন ব্যবস্থার মূল আসনে অধিষ্ঠিত হয়ে যায়। আর এই সময় ব্রিটিশ শাসনের সময় কিছু আন্দোলন হয়েছিল, যেমন ফরাজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ করেছিলেন। তারপরে তিতুমিরের বিদ্রোহ ছিল, যেটা তার দুর্গ ছিল বাঁশের কেল্লা। 1857 সালের সিপাহী বিদ্রোহ হয়েছিল। ভারতের ইতিহাসে প্রথম স্বাধীনতা যুদ্ধ যদি বলা হয়ে থাকে তাহলে আমরা সিপাহী বিপ্লবকে আমরা জেনে থাকি। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বলা যায় সশস্ত্র আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ 1857 সালে। আর এই সিপাহী বিদ্রোহের ফলেই কিন্তু 1858 সালে মুঘল বংশের প্রথম ঘটেছিল, কারণ ব্রিটিশরা তখন নড়ে চড়ে বসেছিল। বিভিন্ন ধরনের সংস্কার আন্দোলন করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখ। বিভিন্ন ধরনের সংস্কার আন্দোলন করেছিলেন ব্রিটিশ শাসন ব্যবস্থার সময়। আর এর সময়ে ধীরে ধীরে ব্রিটিশ শাসনের এক পর্যায়ে দেখা গেল যে রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে থাকে। কংগ্রেস, মুসলিম লীগ ইত্যাদি রাজনৈতিক দলের উৎপত্তি হয় এবং তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে থাকে। আর বাংলা অঞ্চলটা ছিল ভারতীয় উপমহাদেশ একটা বড় অঞ্চল। আর এই অঞ্চলটাকে এককভাবে শাসন করা কারো কোম্পানির পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বাংলা অঞ্চলটাকে ভাগ করা হয়েছিল 1905 সালে, যেটাকে আমরা বঙ্গভঙ্গ নামে জানি। কিন্তু কলকাতার দাদারা বিভিন্নভাবে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা আন্দোলন করে শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়ে যায়। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে খেলাফত আন্দোলন হয়, অসহযোগ আন্দোলন হয়। তার পরবর্তীতে ব্রিটিশদের শাসন ব্যবস্থার সময়ে 1940 সালে শেরেবাংলা একে ফজলুল হক লাহোরে 1940 লাহোর প্রস্তাব উত্থাপন করেন। যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত পাকিস্তান যেন বিভক্ত করা হয়, ওই প্রস্তাবের মধ্যেই এই শর্তগুলো নিহিত ছিল। ব্রিটিশরা শেষ পর্যন্ত তাদের শাসন ব্যবস্থা ভারতে বজায় রাখতে সক্ষম হচ্ছিল না। বিভিন্ন ধরনের আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ব্যক্তিবিশেষের আন্দোলনের ফলে শেষ পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে সিদ্ধান্ত গ্রহণ করে। এই জন্যই শেষ পর্যন্ত 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। আমাদের এই পূর্ব বাংলা এবং পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় 1947 সালের 14ই আগস্ট এবং 1947 সালের 15ই আগস্ট ভারতের জন্ম হয়। তো আমরা চতুর্থ অধ্যায়ে এই বিষয়গুলা আলোচনা করব। তারপরে পঞ্চম অধ্যায়ে যদি আসে বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। আমরা একটু আগে যেটা বলছিলাম যে পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তো পাকিস্তান যখন ক্ষমতায় আসে, যখন তারা ক্ষমতা পায়, তখন আমাদের এই বাংলার উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধরনের শোষণ তারা চালাতে থাকে। আর সেটার বিরুদ্ধে প্রথম যে বাঙালির আন্দোলন করেছিল সেটা হচ্ছে ভাষা আন্দোলন। কারণ হচ্ছে পাকিস্তানের প্রথম আমাদের মায়ের ভাষার উপর আঘাত এনেছিল, যে তারা বলছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলতে চাই, তারা সেটার প্রতিবাদ করে 1952 সালে। শেষ পর্যন্ত 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বার এবং নাম না জানা অনেকের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাংলা ভাষাটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদের চেতনার বীজ রোপিত হয়ে যায়। তারপরে পাকিস্তান আমলে কারণ পাকিস্তান 1947 সাল থেকে 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে শাসন, শোষণ, নির্যাতন করেছিল। আর এই সময়টাই আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। তো 1954 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল, যদিও তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তারপরে আমরা পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের
যে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক নীতি ছিল, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্নভাবে আমাদেরকে তারা নিগৃহীত করত, বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করত, শোষণ করত, আর এগুলোর প্রতিবাদ বাঙালিরা বারবারই করে আসছিল। 1966 সালে 6 দফা উত্থাপন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেছিলেন। এই 6 দফাটা ছিল বাঙালিদের প্রাণের দাবি, আর এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেছিলেন। পরবর্তীতে এই 6 দফাকে কেন্দ্র করেই আন্দোলনগুলো চক্রাকারে সফলতা লাভ করেছিল। বঙ্গবন্ধু সহ আরও 35 জন আসামির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968 সালে। শেষ পর্যন্ত ওই মামলার বিরুদ্ধে বাংলার জনগণ আন্দোলন শুরু করে, যে মিথ্যা মামলার বিরুদ্ধে, সেটার জন্য 1969 সালে গণঅভ্যুত্থান হয়। আর এই গণঅভ্যুত্থানের মুখে ষড়যন্ত্র মামলাটা প্রত্যাহার করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল। সেটাও আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। তারপরে আমরা চলে যাই 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সর্বশেষ যে অধ্যায় আছে সেটা হচ্ছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। আমরা জানি পাকিস্তানরা বিভিন্নভাবে আমাদের শোষণ করছিল, তার মধ্যে তাদের অন্যতম একটা শোষণের হাতিয়ার ছিল, রাজনৈতিকভাবে আমাদের শোষণ করেছিল। শেষ পর্যন্ত বাঙালিদের পিঠে যখন দেয়ালে থেকে, তখন তারা আর পিছনে থাকারনি। তারা 1970 সালের নির্বাচনে বাংলাদেশে তৎকালীন বাংলার যে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা বিপুল ভোটে জয়লাভ করায় বাঙালিরা। আর এই জন্যই পাকিস্তানেরা শেষ পর্যন্ত তারা দেখতে পেল যে তারা হয়তো আর ক্ষমতায় থাকতে পারবে না। এই কারণে তারা বিভিন্ন ধরনের তালবাহানা করেছিল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। আর সেই ভাষণের বিষয়বস্তু তাৎপর্য আমরা আলোচনা করব। 25শে মার্চের কালো রাতের যে গণহত্যা ছিল, স্বাধীনতা ঘোষণা ছিল, সেগুলো আমরা আলোচনা করব। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং তারা দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল, সেটাও আমরা আলোচনা করব। এবং আমাদের এই 9 মাস 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই 9 মাস যে আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষ হয়ে রাজাকার, আল বদর, আল শামস সহ স্বাধীনতা বিরোধী বিভিন্ন শক্তির তৎপরতা আমরা লক্ষ্য করতে থাকি। তারপরেও বাঙালিরা কিন্তু দমিয়ে থাকেনি। 1971 সালের 16ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর মানচিত্রে স্থান দখল করে নেয়। অর্থাৎ আমরা এই সবগুলো বিষয়েই ধীরে ধীরে ক্লাসের মধ্যে আলোচনা করব। তাহলে আমরা জানি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের 6টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তাহলে আমরা এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কেমন হয়, কোন প্রশ্নে কি মান থাকে, সেগুলো আমরা এখন একটু দেখব। সৃজনশীল প্রশ্ন থাকে 11টি, তার নম্বর হচ্ছে 70। 11টি উদ্দীপক বা দৃশ্যকল্প থাকে। সেখানে 1 নম্বর থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রত্যেকটা উদ্দীপকে এরকম 4 ক্যাটাগরির প্রশ্ন থাকে। জ্ঞানমূলক প্রশ্ন পারলে 1 নম্বর, তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন পারলে হচ্ছে 2 নম্বর, প্রয়োগমূলক প্রশ্ন উত্তর পারলে হচ্ছে 3 নম্বর, এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর পারলে হচ্ছে 4 নম্বর। এই প্রত্যেকটা উদ্দীপকের জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। এইরকম 11টা প্রশ্ন থাকবে, 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 10, অর্থাৎ 10 7 আর 10 কত 70। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে 70 নাম্বার। 70 নাম্বার তোমাদেরকে 2 ঘন্টার ভিতরে উত্তর করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30 নাম্বার, অর্থাৎ 30টা প্রশ্ন থাকবে, 3 ক্যাটাগরির প্রশ্ন থাকবে। এটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, অভিন্ন তথ্যসূচক প্রশ্ন। এরকম 3 ক্যাটাগরির বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 30টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের হচ্ছে 30 নাম্বার। অর্থাৎ সৃজনশীল 70, বহু নির্বাচনী প্রশ্ন 30, আর 30 নম্বরের জন্য 30 মিনিট সময় পাওয়া যাবে। সৃজনশীল প্রশ্ন 70-এর জন্য তোমরা পাবা 2.5 ঘন্টা। আমি আগে ভুল বলছিলাম যে 2.5 ঘন্টা সময়ের মধ্যে 70 নম্বরের সৃজনশীল
প্রশ্নের উত্তর দিতে হবে এবং 30 মিনিটের মধ্যে 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3 ঘন্টায় 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে, মানবন্টন সম্পর্কে। সবচেয়ে বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্র পড়ার সময় অবশ্যই আমাদের ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তার জন্য আমি 3টা ম্যাপই দেখিয়েছি, পৃথিবীর মানচিত্র, এশিয়া মহাদেশের মানচিত্র, তারপর হচ্ছে ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এবং তোমরা যখন ক্লাসে বা বাসায় পড়াশোনা করবে তখন চেষ্টা করবে ম্যাপ দেখে দেখে পড়ার জন্য, তাহলে তোমাদের বিষয়গুলো খুব সহজেই মনে আনতে পারবে এবং অনেক দিন সেটা মেমোরিতে থাকবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।